ওয়েলকাম টু বিকে স্যার মুর্শিদাবাদ ইউটিউব চ্যানেল। আজকে আমরা যে বিষয়ে ভিডিও করছি সেটা হচ্ছে যে প্রাইমারির ইন্টারভিউ নিয়ে কিছু কথা। ইন্টারভিউ দেওয়ার সময় কোন কোন কোয়েশ্চেনগুলো হতে পারে তার মোটামুটি কয়েকটা প্রশ্ন আজকে আমি রেখেছি যদিও, এবং ইন্টারভিউর সময় তুমি কোন বিষয়গুলোকে মাথায় রেখে ইন্টারভিউটা দেবে সেই বিষয়টাও কিন্তু আজকের এখানে আমি আলোচনা করেছি। তো প্রথমেই যে বিষয়টা মাথায় রাখতে হবে যে তুমি প্রাইমারি ইন্টারভিউ দিতে যাচ্ছ, তার মানে তুমি অলরেডি টেট পাস করে নিয়েছো। টেট পাস করে নিয়েছো, তুমি টেটে 60% বা তার বেশি মার্ক পেয়েছো, অথবা যদি রিজার্ভ ক্যাটাগরি হও তাহলে 55% বা তার থেকে বেশি তুমি মার্কস পেয়েছো বলে টেটটা পাস করেছো। টেট পাস করেছো, ফলে তুমি একটা যোগ্যতা অর্জন করেছো প্রাইমারি টিচার হওয়ার বা প্রাথমিক স্কুলের শিক্ষক পদের ইন্টারভিউ দেওয়ার যে পরীক্ষা, যে ইন্টারভিউ, সেই ইন্টারভিউতে যাওয়ার জন্য তুমি যোগ্যতা অর্জন করে গেছো। তাহলে যেহেতু যোগ্যতা অর্জন করেছো, ফলে এবার তুমি কিন্তু ইন্টারভিউ দিতে পারবে। ওকে। তো প্রথমে আমাদের কি হয় যে আমরা ইন্টারভিউকে সেভাবে গুরুত্ব দিই না বা গা ছড়া মনোভাব আমরা একটা রাখি। কেমন ঘটনা ঘটে? ধরো টেট হচ্ছে 150 মার্কে। তো এখন দেখা যাচ্ছে যে কোনো একজন ক্যান্ডিডেট সে 100 মার্ক পেয়ে গিয়েছে। এবার সে ভাবলো আমি তো 150-র মধ্যে 100 পেয়ে গেছি, ইন্টারভিউ যেমন তেমন করে যদি আমি দিই তাহলেই আমার সেই ক্ষেত্রে ইন্টারভিউ খুব ভালো হয়ে যাবে। এই যে গা ছড়া মনোভাব, সেটা কিন্তু ভালো না। বা হয়তো কোনো একজন ক্যান্ডিডেট সে ইন্টারভিউতে শুধুমাত্র 60% অর্থাৎ 90 নম্বরই পেয়েছে, তার থেকে বেশি নম্বর পায়নি। তো সে ভাবছে যে আমি তো শুধুমাত্র 60 পেয়েছি, তাহলে ইন্টারভিউ প্রিপারেশন করে আমি লাভ কি হবে? আমার থেকে তো আরো বেশি বেশি নম্বর পেয়ে অনেকেই পাস করেছে, আমার থেকে একাডেমিকে অনেকেই বেশি ভালো রয়েছে। এই সমস্ত জিনিসগুলোকে মাথায় নিয়ে এসে সে কিন্তু ইন্টারভিউকে আর সেভাবে গুরুত্ব দেয় না। এইটা কিন্তু অনেক বড় মাপের একটা ভুল। যেহেতু তুমি টেট পাস করেছো, টেটের পরবর্তী পদক্ষেপই হচ্ছে ইন্টারভিউ দেওয়া। ইন্টারভিউ নাম্বারের উপর ডিপেন্ড করছে তোমার সফলতা। তাই জন্য ইন্টারভিউকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। ইন্টারভিউ দেওয়ার সময় যখন তুমি ইন্টারভিউ দিতে যাচ্ছ যেই দিন, সেই দিনের পোশাক পরিচ্ছদ অবশ্যই তোমার যথাযথ হতে হবে। অনেকে কি করে যে পোশাকের ক্ষেত্রে যে যা পায় সে সেভাবেই চলে যায়। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার যুগ, তাতে আমাকে যেন অ্যাট্রাকটিভ লাগে তেমন কোনো পোশাক পরে যায়, যে অ্যাট্রাকটিভটা হয়তো সোশ্যাল মিডিয়ার জন্য উপযুক্ত, কিন্তু তুমি যখন একজন শিক্ষক হবে বা শিক্ষিকা হবে সেই ক্ষেত্রে সেটা কিন্তু উপযুক্ত পোশাক নয়। তাহলে শিক্ষক হওয়ার জন্য উপযুক্ত পোশাক, শিক্ষিকা হওয়ার জন্য যে উপযুক্ত পোশাক, সেটাকে অবশ্যই পরিধান করে তোমাকে ইন্টারভিউ বোর্ডের সামনে গিয়ে উপস্থিত হতে হবে। তার পরবর্তী যে বিষয়টা রাখছি সেটা হচ্ছে নিজেকে সেরা শিক্ষক হিসেবে প্রমাণ করতে হবে তোমাকে। অর্থাৎ তুমি গেছো শিক্ষক হতে, শিক্ষক হওয়ার ইন্টারভিউ দিতে গিয়ে যদি তুমি নিজেকে শিক্ষক রূপেই প্রেজেন্ট না করতে পারো, রিপ্রেজেন্ট না করতে পারো, তাহলে কিন্তু সেটা অনেক বড় মাপের একটা ব্যর্থতা। পরে হচ্ছে যে যারা তোমার সামনে ইন্টারভিউয়ার থাকবে, যে 5 জন থাকবে বা যে 3 জন থাকবে, সম্ভবত 5 জন থাকে, কোনো কোনো ক্ষেত্রে 3 জন থাকে। তো যে 5 জন থাকুক বা যে 3 জনই থাকুক না কেন, তাদের সঙ্গে আই কন্ট্যাক্টে কথা বলতে হবে, অর্থাৎ চোখে চোখ রেখে কথা বলতে হবে। লজ্জায়, ভয়ে মুখ নিচু করে কথা বললে কিন্তু সেটা চলবে না। কারণ একজন শিক্ষকের যে আদর্শ, সেই আদর্শের মধ্যে একটা আদর্শ হয় যে চোখে চোখ রেখে সত্য কথা বলতে পারা, নিজের মনের ভেতরে থাকা কথা সেটাকে জানিয়ে দেওয়া। কারণ তুমি টিচার হতে চাইছো, তুমি তোমার মনের ভেতরে যতটা জ্ঞান রয়েছে, তুমি যতটা জানো, সেটা স্টুডেন্টকে তুমি জানাবে। ফলে কি হচ্ছে যে তুমি স্টুডেন্টের চোখে চোখে কথা রেখে কিন্তু কথা বলবে। তো ঠিক একই রকম ভাবে যখন তুমি ইন্টারভিউ দিতে যাচ্ছ, সেখানেও তুমি কিন্তু নিজেকে প্রমাণ করতে যাচ্ছ। তোমার নিজের মনের ভেতরে বা তোমার মধ্যে থাকা যে জ্ঞান, সেই জ্ঞানের বহিঃপ্রকাশ ঘটাতে যাচ্ছ। ফলে সেখানে চোখে চোখে কথা রেখে বলাটা খুবই জরুরি। পরবর্তী যে জায়গাটা তোমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সঠিক মাত্রায় আত্মবিশ্বাসী থাকতে হবে। অনেকে আত্মবিশ্বাস হারিয়ে ফেলে যখনই সামনে 3 জন থাকবে বা 5 জন থাকবে, তখন তাদের সামনে সে কিন্তু কথা বলতে ঠিক মতো পারে না, আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। তুমি যখন স্কুলের টিচার হবে, যখন একজন শিক্ষক বা শিক্ষিকা হবে, তখন কিন্তু তোমার সামনে ক্লাস ভর্তি ছাত্রছাত্রী থাকবে।
তাহলে তখন তুমি তাদের সামনে কিভাবে কথা বলবে? যদি এখন ৫ জন ব্যক্তির সামনে কথা না বলতে পারো। বা তুমি স্কুল জয়েন করলে, তারপরে একটা গার্ডিয়ান মিটিং হলো, গার্ডিয়ান কল হলো। সেখানে দেখা যাবে যে তোমার থেকে বেশি বয়সের লোকজন বা তোমার থেকে জ্ঞানী লোকজন, তোমার থেকে কম বয়সের লোকজন, তোমার থেকে কম জ্ঞানী লোকজন, তারা সেই মিটিং এ তোমার সামনে থাকবে এবং সেখানে তুমি শিক্ষা সম্পর্কিত, ছাত্র-ছাত্রী সম্পর্কিত যখন কথা বলবে, তাহলে সেখানে কি দরকার? আত্মবিশ্বাস দরকার। তো সেই আত্মবিশ্বাসের বহিঃপ্রকাশও কিন্তু ইন্টারভিউয়ার যারা থাকবে তাদের সামনে তোমাকে প্রকাশ করতেই হবে। তারপরে যেটা হচ্ছে সেটা যে বেশি কথা বলা। অনেকে থাকে যে তার কথা বলাটা বেশি হয়। অর্থাৎ যেই প্রশ্নটা করেছে, যে পয়েন্টে কথাটা চাইছে, সেই পয়েন্টের উত্তর দিয়েই তোমাকে বেরিয়ে যেতে হবে। তুমি সেখানে অতিরিক্ত কোনো কিছু বলে নিজেকে মহান কিছু একটা দেখানোর চেষ্টা করলে সেটা ভুল হবে। তুমি গেছো শিক্ষক হতে, তো শিক্ষকের যে ভাষা সেটা অবশ্যই মার্জিত ভাষা হবে। শিক্ষকের কথা বলার যে ধরন সেটা অবশ্যই মার্জিত ধরনের হবে। সেখানে অতিরিক্ত কথা বলাটা কিন্তু একটা বোকামি। নেক্সট হচ্ছে বেফাঁস মন্তব্য কখনোই করতে যাবে না। তোমাকে এমন কিছু প্রশ্ন করলো যে প্রশ্নটা হয়তো রাজনৈতিক হতে পারে, বা সেটা হয়তো ধর্মীয়, বা সেটা হয়তো কোনো ভাষাগত ব্যাপারও হতে পারে। তো ভাষা অবশ্যই আমাদের মাতৃভাষা বাংলা। সেই ক্ষেত্রে আমরা আমরা বাংলাকে প্রাধান্য দিয়েই সেই ইন্টারভিউয়ার যিনি প্রশ্ন ধরবেন তাকে আমরা উত্তর দেব। রাজনৈতিক উত্তর দেওয়ার সময় খুব সাবধানে উত্তর দিতে হবে। তোমার উত্তর হবে কিন্তু নিউট্রাল। অর্থাৎ কোনো রাজনৈতিক দলের সাপোর্টার হয়ে তুমি কিন্তু উত্তর দিতে যাবে না। তোমার নির্দিষ্ট ধর্ম রয়েছে। প্রত্যেকটা মানুষেরই নিজস্ব ধর্ম আছে। কেউ হিন্দু, কেউ মুসলিম, কেউ খ্রিস্টান, কেউ নাস্তিক হতেই পারে। তবে সেই ক্ষেত্রে তুমি যে উত্তরটা দেবে সেটা যেন তোমার ধর্মকে কখনোই এগিয়ে না নিয়ে আসে। তুমি যে উত্তর দেবে সেটা হবে ধর্ম নিরপেক্ষ, অর্থাৎ নিউট্রাল তোমাকে হতে হবে। তারপর হচ্ছে আগ্রহের অভাব। এই আগ্রহের অভাবটা আমি ১ম এই এখানে ইন্টারভিউকে গুরুত্ব না দেওয়া যে ব্যাপারটা, সেটাই আগ্রহের অভাব। যে তুমি ইন্টারভিউ দিতে যাচ্ছ, তুমি শিক্ষক হবে, তুমি শিক্ষিকা হবে, তোমার শিক্ষক হওয়ার কোনো আগ্রহ নেই, তোমার শিক্ষিকা হওয়ার কোনো আগ্রহ নেই, তাহলে বাবা তোমাকে ইন্টারভিউ দিতে গিয়ে কোনো তোমার লাভ হবে না। ওইজন্য এই কয়েকটা ভুল পদক্ষেপ এগুলো কিন্তু ১ম এই তোমাকে মাথায় রাখতে হবে এবং তোমাকে সেভাবেই এগোতে হবে। পরবর্তী দেখো, এই যে তুমি ইন্টারভিউ দিতে যাচ্ছ, টেট পাস করে নিয়েছো, তো তোমার যে রিক্রুটমেন্ট হবে সেটা কার উপর ভিত্তি করে হবে সেই বিষয়টা আমি এখানে লিখে রেখেছি। তুমি মাধ্যমিকে যত পেয়েছো সেটাকে ১০০ ধরলে পরে তার ৫-এর তত শতাংশ তুমি পাবে। অর্থাৎ তুমি যদি মাধ্যমিকে 70% নাম্বার পেয়ে থাকো, তাহলে তুমি এখানে পাবে ৫-এর ৭০%, অর্থাৎ ৭০/১০০। তাহলে কি হবে? এই একটা জিরো একটা জিরো কেটে দিলাম, ৫ ২ এ ১০, তার মানে ৭/২, মানে ৩.৫ নাম্বার তোমার প্যানেলে অ্যাড হবে। উচ্চ মাধ্যমিক যদি দিয়ে থাকো, উচ্চ মাধ্যমিকে হয়তো তুমি পেয়েছো 85% তুমি পেয়েছো। উচ্চ মাধ্যমিক অনেকেই বেশি নাম্বার পায়, কমও পায়। 85% পেয়েছো। তার জন্য তোমার প্যানেলে কিন্তু 8.5 এই সংখ্যাটা, এই নাম্বারটা এড হবে। তোমার ট্রেনিং এর যে মাস্টার রয়েছে অর্থাৎ ডিএলএড, ডিএলএড কিন্তু বাধ্যতামূলক প্রাইমারি টেটের ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য, এবং সেই ডিএলএডটা যেন কমপ্লিট ডিএলএড হয়। অর্থাৎ ডিএলএড এর ফার্স্ট ইয়ারে ভর্তি হলেই তুমি টেট পরীক্ষা দিতে পারো। কিন্তু ইন্টারভিউ দিতে গেলে তোমাকে বাবা সেই ডিএলএড ডিগ্রি কিন্তু কমপ্লিট লাগবে। অর্থাৎ ফাইনাল ইয়ারে যে রেজাল্ট রয়েছে সেই রেজাল্টে তুমি কত পার্সেন্ট পাচ্ছ টোটাল মিলিয়ে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে, তো তার হিসাবে কিন্তু প্রসেকশনের নাম্বারটা যোগ হবে। এবার তুমি যতটা পাবে, তুমি ডিএলএড কোর্সে যতটা নাম্বার পেয়েছো, যত পার্সেন্ট, 15 ঠিক তত পার্সেন্ট এখানে অ্যাড হবে। এবার আসি টেটের এই জায়গাটাতে। তো টেটের পাসিং মার্ক হচ্ছে 60%, তাহলে তুমি সেখানে 5-এর 60% পাবে। বা হয়তো কেউ 55% নাম্বার পেয়ে পাস করেছো, তাহলে 5-এর 55% পাবে। বা টেটে কেউ হয়তো, তুমি পাস করেছো 70% নাম্বার পেয়ে পাস করেছো, তখন 5-এর 70% তুমি কিন্তু পাবে। অর্থাৎ টেট পরীক্ষায় যতটা পার্সেন্টেজ তুমি পেয়েছো তার উপরে নির্ভর করছে টেটের এই 5-এর মধ্যে কত তুমি পাবে। তাহলে এই মাধ্যমিকের নাম্বার তুমি কিন্তু আর চেঞ্জ করার তোমার হাতে কোনো ক্ষমতা নেই। মাধ্যমিকের পরে উচ্চ মাধ্যমিক, সেটা তুমি যতটা পেয়েছো সেটাকে তুমি পরিবর্তন করতে পারছো না। ডিএলএড এর নাম্বার চেঞ্জের কোনো জায়গা নেই, ফিক্সড নাম্বার। টেটের নাম্বার তুমি টেটে যা পেয়ে গেছো তার উপরেই সেই পার্সেন্টেজটা আসছে। এবারে
তারপর আছে এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটি। এই যে এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটি ৫ নাম্বার আছে, এর ৫টা কিন্তু বিভাজন আছে। সেই বিভাজন নিয়ে আমি পরে কথা বলছি। এটা অনেকে ৫ এ ৫ পেতে পারো, ৫ এ ১ পেতে পারো, ৫ এ ২ পেতে পারো, ৫ এ ০ও পেতে পারো। যদি কারো এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটির কোনো নাম্বার না যোগ হয় তাহলে সেক্ষেত্রে ০ও পেতে পারো। তাহলে সব থেকে ভাইটাল জায়গা হচ্ছে ইন্টারভিউ। এই যে ইন্টারভিউ, এই ৫ এর মধ্যে পুরো ৫ তুমি যোগ করে নিতে পারো। আর হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট, এখানেও ৫ এর মধ্যে ৫ তুমি পেয়ে যেতে পারো, অর্থাৎ ইন্টারভিউতে ১০ এ ১০ পেয়ে যেতে পারো। এইটা রয়েছে তোমার হাতে, তোমার জ্ঞানের উপরে, তোমার অভিজ্ঞতার উপরে, তোমার ট্যালেন্টের উপরে। তুমি ১০ এর মধ্যে কত পাবে সেটা নির্ভর করছে। তাহলে বুঝতেই পারছো, মাধ্যমিকের নাম্বার কেউ পাল্টাতে পারবো না, উচ্চ মাধ্যমিকের নাম্বার পাল্টাতে পারবো না, প্রসবক্ষীণের নাম্বার পাল্টাতে পারবো না, টেটের নাম্বারও পাল্টাতে পারবো না। তাহলে আমাদের হাতে সবথেকে গুরুত্বপূর্ণ নম্বর কোনটা? এই ১০ নম্বর। এই ১০ নম্বরেই বাবা তোমাকে ঠিক করে দেবে যে তুমি প্যানেলে থাকবে না তুমি প্যানেল থেকে আউট হয়ে যাবে। ওই জন্য বলা হচ্ছে যে ইন্টারভিউকে গা ছড়া করলে কিন্তু হবে না। অর্থাৎ তুমি টেট পাস করেছো 60% নাম্বার পেয়ে, একেবারে পুরোপুরি 90 নাম্বার পেয়ে পাস করেছো। একজন পেয়েছে হয়তো 110 পেয়ে পাস করেছে, কিন্তু তার যদি ইন্টারভিউ খারাপ হয়ে যায়, সে ইন্টারভিউতে 10 এর মধ্যে হয়তো 1.5 প্লাস 1.5 3 পেয়ে গেল, কিন্তু তুমি দেখা গেলো 4 প্লাস 4 8 পেয়ে গেলে। তাহলে এখানে কিন্তু গোটা গোটা নাম্বার অ্যাড হবে, এটা কিন্তু কোনো পার্সেন্টেজে অ্যাড হচ্ছে না। ওই জন্য বলছি যে ইন্টারভিউ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা ইন্টারভিউ প্রিপারেশন কিন্তু করতেই থাকো। যদি কেউ প্যারা টিচার হয়, প্যারা টিচারের ক্ষেত্রে অ্যাপটিটিউড টেস্টটা হবে না। প্যারা টিচারের ক্ষেত্রে সেক্ষেত্রে অভিজ্ঞতার উপরে নাম্বার হবে যে সে ৫ এর মধ্যে কতটা পাবে। এই হচ্ছে টোটাল 50 মার্ক। এই 50 মার্কের মধ্যে যে যত বেশি পাবে সে প্যানেলে কিন্তু ততটা এগিয়ে থাকবে। অবশ্যই সেটা কাস্ট ওয়াইজ হবে, মিডিয়াম ওয়াইজ হবে, ক্যাটাগরি ওয়াইজ হবে, সেটা পরের ব্যাপার। তবে 50-র মধ্যে অর্থাৎ 50-এর মধ্যে তুমি কত পাচ্ছ সেটাই ঠিক করে দেবে যে তুমি একজন শিক্ষক হতে পারবে কি তুমি একজন শিক্ষক হতে পারবে না। পরবর্তী জায়গাতে আমরা চলে আসছি। এই যে এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটির এর নম্বর বিভাজন টোটাল ৫ রয়েছে। তো যদি কারোর গেমস এবং খেলাধুলা এর ওপরে কোনো রাজ্য লেভেলের সার্টিফিকেট থেকে থাকে, তাহলে পরে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা ১ নম্বর পেয়ে যাবে। এই বিষয়ে এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটি সম্পর্কে আমার একটা ভিডিও দেওয়া আছে। তোমরা সেই ভিডিওটা দেখে নেবে। উপরে দেখো আই বাটনে ক্লিক করো। এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটির এই ৫ নম্বরের পুরো বিভাজন সম্পর্কে ভিডিও আমি অলরেডি বহুদিন আগেই দিয়ে দিয়েছি। কারো যদি এনসিসি সার্টিফিকেট থাকে, অবশ্যই সেটা কোন ক্যাটাগরি সেই বিষয়ে ভিডিওতে দেওয়া রয়েছে। তাহলে সেই ক্ষেত্রে ১ নাম্বার তুমি পাবে। শিল্প সাহিত্যের উপরে যদি কোনো সার্টিফিকেট থেকে থাকে তাহলে ১ নম্বর পাবে। ড্রামা বা নাটকের উপর যদি কোনো কিছু থাকে সেই ক্ষেত্রে ১ নম্বর পাবে। মিউজিকের উপর কোনো সার্টিফিকেট থেকে থাকলে সেই ক্ষেত্রে ১ নম্বর পাবে। তাহলে টোটাল ৫। তাহলে এই ক্ষেত্রে কারো 0 হতে পারে, কারো ১ হতে পারে, কারো ২ হতে পারে, কারো ৩ হতে পারে। সেটা নির্ভর করছে তার কাছে সেই সার্টিফিকেটটা এভেইলেবল আছে কি এভেইলেবল নেই। পরবর্তী অ্যাপটিটিউড টেস্টের ক্ষেত্রে এই যে প্যারা টিচারদের যে নম্বর বিভাজন, সেইটা অ্যাপটিটিউড টেস্ট তো ৫ নম্বরে, যারা ফ্রেশার যারা প্যারা টিচার নন তাদের জন্য তো অসুবিধা নেই যে তারা অ্যাপটিটিউড টেস্ট দেবে ইন্টারভিউ বোর্ডে গিয়ে এবং সেখান থেকে ৫ এর মধ্যে যা পাবে সেটা পাবে। কিন্তু যদি কেউ প্যারা টিচার হয়ে যায় এবং সে যদি ১০ বছরের বেশি দিন ধরে চাকরি করছে, তাহলে তাকে ৫ এ ৫ দিয়ে দেওয়া হবে। কেউ যদি ৮ বছরের বেশি চাকরি করে কিন্তু সেটা ১০ বছর থেকে কম, তাহলে সেই ক্ষেত্রে তাকে ৪ নম্বর দেওয়া হবে। কেউ যদি ৬ বছরের বেশি কিন্তু ৮ বছরের থেকে কম চাকরি করছে, তাহলে তাকে দেওয়া হবে ৩ নম্বর। কেউ ৪ বছরের থেকে বেশি চাকরি করছে কিন্তু ৬ বছর পুজছে না, ৬ বছর হচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে ২ নম্বর পাবে। আর ৪ বছরের নিচে যদি কোনো প্যারা টিচার থেকে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে ১ নম্বর সে পাবে। তবে প্যারা টিচারদের ক্ষেত্রে মমতা ব্যানার্জি সরকার আসার পরে প্যারা টিচার আর নিয়োগ যেহেতু হয়নি, তার মানে সবাই মোটামুটি ১০ বছর, সবাই ১০ বছরের উপরে যারা যারা প্যারা টিচার রয়েছে তাদের চাকরি যে বয়সটা বয়সকাল প্যারা টিচার হিসেবে সেটা ১০ বছরের বেশি। অতএব প্যারা টিচাররা ৫ এ ৫ই কিন্তু এই জায়গাটাতে পেয়ে যাবে। ফলে প্যারা টিচাররা স্বাভাবিকের তুলনায় অনেকটা এগিয়ে থাকবে। কারণ টোটাল যে ১০ মার্ক যেটা বললাম, সেই ১০ এর মধ্যে ইন্টারভিউ অ্যাপটিটিউড মিলে যে ১০, সে ১০ এর মধ্যে ৫ কিন্তু অলরেডি প্যারা টিচাররা পেয়েই থাকছে। কারো কারো ক্ষেত্রে ৪ হবে কি? আমার যতটুকু ধারণা, আমি যতটুকু জানি, তাদের প্যারা টিচার আর নিয়োগ যেহেতু করা হয়নি, ফলে তারা ১০ বছরের বেশি অভিজ্ঞ হয়ে গেছে। আর যদি ১০ বছরের থেকে কম অভিজ্ঞ হয়, তাহলে মিনিমাম তার ক্ষেত্রে ৪ তো অবশ্যই আসছেই। পরবর্তী যে জায়গাটা সেখানে এসো। এবারে আমি কিছু ইন্টারভিউ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন বাবু তোমাদের জন্য লিখে রেখেছি। অবশ্যই তোমরা এই প্রশ্নগুলোকে দেখো এবং বোঝার চেষ্টা করো। প্রশ্নের উত্তর দেওয়ার ধরন প্রত্যেকের আলাদা আলাদা হতে পারে।
অবশ্যই হবে, কারণ আমরা প্রত্যেকেই আলাদা, আমাদের থিংকিং লেভেল আলাদা, আমাদের কাজ করার পদ্ধতি আলাদা, আমাদের কথা বলার পদ্ধতি আলাদা, ভাবনা চিন্তার পদ্ধতি আলাদা। এজন্য ইন্টারভিউতে যে প্রশ্নগুলো ধরা হবে বা যে প্রশ্নগুলো করা হবে, সেই প্রশ্নের উত্তরও কিন্তু আলাদা, আলাদা হতে পারে। তো প্রশ্নগুলো কেমন? আমি কিছু প্রশ্ন লিখেছি। তার মানে এই প্রশ্নগুলোই ধরবে এমনটা কিন্তু নয়। এটাতে তোমার একটা বেসিক মোটামুটি একটা ধারণা অবশ্যই তুমি পাবে। ফার্স্ট কোয়েশ্চেন, কারণ তুমি ইন্টারভিউর প্রশ্ন দিতে গেছো, ইন্টারভিউ পরীক্ষা দিতে গেছো, ফলে তোমাকে প্রশ্ন করতেই পারে যে আপনি কেন শিক্ষক হতে চান? কেন আপনি শিক্ষক হবেন? তার উত্তরটা আমি এখানে লিখে রেখেছি। তবে তোমরা তোমাদের মতো করে উত্তর দিতে পারো। আপনি কেন শিক্ষক হতে চান? উত্তর: শিক্ষক একটা মহান পেশা। শিক্ষকতায় যেমন রয়েছে প্রভূত সামাজিক সম্মান, তেমনি রয়েছে সুশীল সমাজ বিনির্মাণে আদর্শ মানুষ গড়ার মতো ভূমিকা। সারা জীবন নিজেকে শিক্ষার ভেতরে আবদ্ধ রাখা যায়। নিজে জানা ও অন্যকে জানানোর মধ্যে রয়েছে এক অন্যরকম আনন্দ। তাছাড়া এই পেশাটিকে শান্তির প্রতীক হিসাবে আখ্যায়িত করা হয়। তাই আমি একজন শিক্ষক হতে চাই। তাহলে এটা তোমার উত্তর হতে পারে। বুঝতে পেরেছো? কেন শিক্ষক হতে চান? তুমি নিজের মতো করে বলবে যে আমার মনে হয় আমার কাছে শিক্ষকতা একটা মহান পেশা। এই শিক্ষকতাতে যেমন সামাজিক সম্মান রয়েছে, সেরকম সমাজ গড়ারও একটা ভূমিকা রয়েছে। তাছাড়া একজন শিক্ষক সারা জীবন সে শিক্ষার মধ্যেই, শিক্ষার ভেতরেই নিজেকে আবদ্ধ রাখতে পারে। নিজেকে জানা, অন্যকে জানানো, এই বিষয়টার মধ্যে একরকম আনন্দ রয়েছে। এই আনন্দ আমার খুব ভালো লাগে। তাছাড়া শিক্ষকতার এই যে পেশা, এই পেশাটা শান্তির প্রতীক। এজন্য আমি একজন শিক্ষক হতে চাই। বুঝতে পেরেছো? তোমরা তোমাদের মতো উত্তর দিতে পারো, সমস্যা নেই। দ্বিতীয় প্রশ্ন, শিক্ষককে কেন শিক্ষার্থীর ফ্রেন্ড বলা হয়? পাশাপাশি ফিলোসোফার বলা হয় এবং গাইডও বলা হয় বা গাইডার বলা হয়। কেন? এই যে আধুনিক শিক্ষার ধারণায় শিক্ষক কেবল দাতার ভূমিকা পালন করে না। মানে এর আগে যখন শিক্ষা হতো, গুরু শিক্ষা দিত, সেটা শিক্ষার্থী বা তার শিষ্য সেটাকে গ্রহণ করত। ঠিক আছে? ওয়ান সাইডেড ছিল। কিন্তু এখনকার যে বর্তমান শিক্ষা ব্যবস্থা সেটা হচ্ছে উভমুখী। অর্থাৎ শিশুর কাছ থেকে শিক্ষক শিখবে, শিক্ষকের কাছ থেকেও শিশু শিখতে পারে। সেটি কথাটা বলা হচ্ছে যে আধুনিক শিক্ষার ধারণায় শিক্ষক কেবল দাতার ভূমিকা পালন করে না। তিনি একাধারে ফ্রেন্ড, তিনি ফিলোসোফার এবং তিনি একজন গাইডার এর ভূমিকা কিন্তু পালন করেন। শিক্ষার্থীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করার পাশাপাশি শিক্ষক প্রয়োজনীয় নির্দেশনা ও পরামর্শ দান করেন এবং শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধন করেন। এই জন্য শিক্ষককে ফ্রেন্ড, ফিলোসোফার এবং গাইড বলা হয়। তোমরা তোমাদের মতো করে উত্তর কিন্তু দিতে পারো, সমস্যার কোনো কিছু নেই। আমি তোমাদের এই ভিডিওতে টোটাল 15খানা প্রশ্ন রেখেছি। এবার তৃতীয় প্রশ্ন, খেলার ছলে শিক্ষা, এটা বলতে আপনি কি বোঝেন? প্রশ্ন তোমাকে করতেই পারে। তো খেলার প্রধান বৈশিষ্ট্যগুলো হলো আনন্দ, স্বাধীনতা, স্বতঃস্ফূর্ততা, আগ্রহ, মনোযোগ ইত্যাদি। যখনই কোনো শিক্ষণ পদ্ধতির মধ্যে এই ধরনের বৈশিষ্ট্যগুলো থাকে, তখন আমরা তাকে খেলার ছলে শিক্ষা বলতে পারি। কথা বুঝতে পেরেছো কি পারোনি? খেলার ছলে শিক্ষা। তো খেলার তুমি বৈশিষ্ট্য সবাই জানো যে খেলার বৈশিষ্ট্য হচ্ছে আনন্দ থাকবে সেখানে, খেলার মধ্যে স্বাধীনতা থাকবে, খেলার মধ্যে স্বতঃস্ফূর্ততা থাকবে, খেলার মধ্যে আগ্রহ থাকবে, মনোযোগ থাকবে। তো কোনো একটা শিক্ষণ পদ্ধতির মধ্যে যদি স্বাধীনতা থাকে, স্বতঃস্ফূর্ততা থাকে, আগ্রহ থাকে, মনোযোগ থাকে, এই বৈশিষ্ট্যগুলো যদি থাকে, তখনই তাকে আমরা খেলার ছলে শিক্ষা বলতে পারি। পরবর্তী প্রশ্ন, শিশুকেন্দ্রিক শিক্ষা বলতে কি বোঝেন? শিক্ষার্থীর যে আগ্রহ, রুচি, দক্ষতা, প্রবণতা, ইচ্ছা ইত্যাদিকে কেন্দ্র করে যে নতুন শিক্ষা ব্যবস্থাটা গড়ে উঠেছে, এটাকেই বলা হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষা। আশা করছি বুঝতে পেরেছো। তোমাদের যদি এই উত্তরগুলোর প্রয়োজন হয়, তাহলে ভিডিওটা একটু পজ করে স্ক্রিনশট নিয়ে নিও। আর আমার কথাগুলো অবশ্যই শুনে নিও, তাহলে পরে তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। পরবর্তী প্রশ্ন, আধুনিক শিক্ষাকে শিশুকেন্দ্রিক কেন বলা হয়? উত্তরটা হচ্ছে যে আধুনিক শিক্ষার যে কেন্দ্রবিন্দু সেটা হচ্ছে শিশু। তো শিশুর রুচি, আগ্রহ, শিশুর প্রয়োজন, শিশুর মানসিক ক্ষমতা অনুযায়ী পাঠ্যক্রম নির্ধারণ কিন্তু করা হয়ে থাকে। শিক্ষকের স্থান সেটা আজ শিশুর পাশে, কখনোই শিশুর আগে নয়। শিশুকে জানানোই হবে শিক্ষকের অন্যতম কাজ। শিশু তার প্রকৃতি অনুযায়ী শিক্ষা গ্রহণ করবে। আধুনিক শিক্ষার এই যে নবতর চেতনা,
তাই এটাকে শিশু কেন্দ্রিক শিক্ষা বলা হয়। তাহলে শিক্ষা হচ্ছে শিশু কেন্দ্রিক। কেন? তার কারণগুলো হচ্ছে এইগুলো। নেক্সট, শিশু কেন্দ্রিক শিক্ষায় কি ধরনের পাঠ্যক্রমের প্রয়োজন হয়? উত্তর হচ্ছে শিক্ষক ও শিক্ষার্থীর যে মানবীয় সম্পর্কের উপর ভিত্তি করে গড়ে ওঠা শিশু কেন্দ্রিক শিক্ষার পাঠ্যক্রম হবে অভিজ্ঞতা ভিত্তিক, সক্রিয়তা ভিত্তিক, খেলা ভিত্তিক, সৃজনশীলতা ভিত্তিক। এছাড়া এই পাঠ্যক্রম হবে শিশুর চাহিদা ও জীবন ভিত্তিক এবং পরিবর্তনশীল। মোট কথা শিশুর যে প্রকৃতি সেই প্রকৃতি অনুযায়ী পাঠ্যক্রম নির্ধারিত হবে। তাহলে বুঝতে পেরেছো যে পাঠ্যক্রমটা কেমন প্রয়োজন। নেক্সট প্রশ্ন, আচ্ছা আপনি যে শিক্ষক হতে চাইছেন, তাহলে শিক্ষক, একজন আদর্শ শিক্ষক তার কয়েকটা বৈশিষ্ট্য বলুন। তো 4টে বৈশিষ্ট্য আমি এখানে লিখে রেখেছি। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে আদর্শ শিক্ষক হবেন শিক্ষার্থীর বন্ধু, দার্শনিক এবং একজন পথপ্রদর্শক। আদর্শ শিক্ষক দলীয় রাজনীতির সংস্রব মুক্ত হবেন। তিনি কিন্তু কোনো রাজনৈতিক দলের ধার ধরবেন না। তিনি সবসময় নিউট্রাল হবেন। যেটা সত্য সেই সত্যটাকেই তিনি বলার সাহস রাখবেন। যেটা মিথ্যা সেটাকে তিনি মিথ্যা বলার ক্ষমতা রাখবেন এবং তিনি রাজনীতি থেকে মুক্ত থাকবেন। মানুষ হিসাবে শিক্ষককে উন্নত ব্যক্তিত্ব এবং চরিত্রের অধিকারী হতে হবে। কারণ আমরা জানি যে আমরা যে সমস্ত শিশুদেরকে পড়াবো সেই সমস্ত শিশুরা দেখবে মা-বাবার থেকে শিক্ষকের কথাকে বেশি গুরুত্ব দেয়। যে না, মাস্টারমশাই এটা বলেছে আমাকে এটা করতেই হবে। তার মানে সেই শিশুটা কিন্তু তোমাকে দেখেই বা শিক্ষককে দেখেই নিজের মধ্যে সেই বৈশিষ্ট্যগুলোকে কপি করার চেষ্টা করে। ওইজন্য শিক্ষকের যে ব্যক্তিত্ব সেটা অবশ্যই উন্নত হবে এবং শিক্ষকের যে চরিত্র সেটা কিন্তু সুচরিত্র হতে হবে। তারপর শিক্ষার্থীদের যে গ্রহণ ক্ষমতা, সেই গ্রহণ ক্ষমতা অনুযায়ী শিক্ষাদানের যোগ্যতা অর্জন করতে হবে একজন শিক্ষককে। পরবর্তী প্রশ্ন, খুবই ভালো প্রশ্ন। অপারেশন ব্ল্যাকবোর্ড এই ব্যাপারটা কি? এটা নিয়ে ডিটেলস আমি একটা ভিডিও বানাবো। এখানে আমি মোটামুটিভাবে অপারেশন ব্ল্যাকবোর্ডটা কি সেটা লিখে রেখেছি। শিক্ষায় দ্রুত ও সর্বাত্মক সাফল্যের চেষ্টায় জাতীয় শিক্ষানীতি 1986-তে হুম প্রাথমিক শিক্ষার মানের উন্নতি ঘটাতে অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচিটা রচিত হয়েছিল। এই পরিকল্পনায় প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে থাকবে 2 কক্ষের পাকা বাড়ি। ওকে, 2টো রুম থাকবে, সেটা অবশ্যই পাকা হবে। 2জন শিক্ষক থাকবে, যার মধ্যে অবশ্যই একজন শিক্ষিকা থাকবেন। এছাড়া ব্ল্যাকবোর্ড থাকবে, চক ডাস্টার থাকবে, ম্যাপ থাকবে, চার্ট থাকবে। শিশুদের খেলার যে উপযোগী সামগ্রী, ক্যাসেট, টেপ রেকর্ডার প্রভৃতি সরঞ্জাম কিন্তু থাকতে হবে। টিএলএম এর মধ্যে টেপ রেকর্ডার, খেলার সামগ্রী, ক্যাসেট এই সমস্তগুলো রাখতে হবে। তাহলে এটাই হচ্ছে অপারেশন ব্ল্যাকবোর্ড। নেক্সট, ক্লাস 8 পর্যন্ত বর্তমান সময়ে পাস ফেল নেই। এটাকে কি আপনি সমর্থন করেন? আমার যে মতামত সেটা হচ্ছে যে কখনো এটাকে সমর্থন করা যাবে না। কারণ যখন পাস ফেল নেই, একজন শিশুর কাজ হচ্ছে শিক্ষকের কাছ থেকে শিক্ষা গ্রহণ করা এবং তার মাধ্যমে তার কতটা বিকাশ ঘটছে সেটাকে পরিমাপ করা হচ্ছে শিক্ষকের কাজ। এবার যখন 8 পর্যন্ত পাস ফেল নেই, তখন একজন শিশু যখন জেনে যাবে যে আমি 8 পর্যন্ত পড়াশোনা করলেও হবে, না করলেও হবে, তখন সেই ক্ষেত্রে সেই শিক্ষার্থী কিন্তু শিক্ষাকে গ্রহণ করার যে স্বতঃস্ফূর্ততা, সেই স্বতঃস্ফূর্ততা কমে আসবে। এই জন্য ক্লাস 8 পর্যন্ত এই পাস ফেল আছে, পাস ফেল যে নেই, পাস ফেল হওয়াটা উচিত। নেক্সট, অনেকেই বলে যে মিড ডে মিল পঠন পাঠনের নাকি ক্ষতি করছে। এই বিষয়ে আপনার কি মতামত? তোমরা এটা নিজের মতো করে উত্তর দেবে। আমার যে উত্তর সেটা হচ্ছে যে না, মিড ডে মিল কখনোই পঠন পাঠনে ক্ষতি করছে না, এই বিষয়ে আমি একমত নই। কারণ কি, প্রত্যেকটা স্কুলেই যখন মিড ডে মিল হতো না তখনকার বিদ্যালয়ে মধ্যাহ্ন সময়ে একটা টিফিন দেওয়া হতো, একটা ব্রেক দেওয়া হতো। সেই ব্রেকে ছাত্রছাত্রীরা তারা নিজেদের টিফিন খাবার খেত, অথবা যারা গরিব ঘরের স্টুডেন্ট তারা কিন্তু কোনো কিছু না খেয়ে ক্লাসে থেকে যেত, স্কুলে বিদ্যালয়ে থেকে যেত। কিন্তু মিড ডে মিল হওয়ার ক্ষেত্রে সুবিধা কি হচ্ছে, মিড ডে মিলে যে রান্না সেটা তো শিক্ষকরা নিজের হাতে করছে না, শিক্ষকদের কাজ হচ্ছে পড়ানো। সেই কাজটা তারা কিন্তু কন্টিনিউ করতে পারছে এবং মিড ডে মিলের জন্য যারা রাঁধুনি রয়েছে তারা কিন্তু আলাদা, তারা আলাদা জায়গাতে রান্নাঘরে রান্না করছে, তারা ক্লাসরুমে রান্না করছে না। ফলে পড়াশোনার এখানে সমস্যা হওয়ার কোনো কথা নয়। উপরন্তু লাভ হচ্ছে, কাদের লাভ হচ্ছে? যে সমস্ত পিছিয়ে পড়া আর অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া যে সমস্ত পরিবারগুলো রয়েছে, সেই সমস্ত পরিবারের ছেলে মেয়েরা দুপুরবেলায় মিড ডে মিল খেতে পাচ্ছে। এর ফলে কি হচ্ছে যে তাদের স্কুলে আসা
চাহিদা বা প্রবণতা সেটাও কিন্তু ধীরে 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 বৃদ্ধি পাচ্ছে। এবং একই সঙ্গে খালি পেটে কখনো বিদ্যা অর্জন হয় না। খালি পেটে কখনো বিদ্যা অর্জন হয় না। ভরা পেটে কিন্তু বিদ্যা অর্জন হয়। খালি পেটে জ্ঞান অর্জন হয় না। তাই জন্য যেহেতু এখানে মিড ডে মিলে খাবারটা পাওয়া যাচ্ছে এবং পাশাপাশি পড়াশোনাও হচ্ছে, তাই জন্য মিড ডে মিল কোনোভাবেই পঠন পাঠনের যে ক্ষতি, সেই ক্ষতি কিন্তু করছে না। মনে হতে পারে যে পঠন পাঠনের হয়তো ক্ষতি হচ্ছে, কিন্তু আল্টিমেটলি ক্ষতি হচ্ছে না, উপরন্তু উপকারী হচ্ছে। ১১ নম্বর প্রশ্ন। আপনার সন্তানকে আপনি কোন স্কুলে পড়াবেন? সরকারি প্রাথমিক বিদ্যালয়ে না বেসরকারি ইংরেজি মাধ্যমে? তো দেখো বাবা, এখানে কি হচ্ছে যে যারাই চাকরি পেয়ে যাচ্ছে, যারাই সরকারি চাকরি করছে, সেটা শিক্ষক হোক, সেটা কোনো বিডিও হোক, এসডিও হোক, কোনো অন্য কোনো অফিসার হোক, বা গ্রুপ ডি কর্মী হোক, গ্রুপ সি কর্মী হোক, তারা যখনই একটা অর্থনৈতিক দিক থেকে স্টেবল হয়ে যাচ্ছে, তখন কিন্তু তারা আর সরকারি স্কুলে পড়াচ্ছে না। যেটা খুব ভুল করছে। কেন ভুল করছে? কারণ হচ্ছে সরকারি যে প্রাথমিক স্কুলের সিলেবাস সেটা মনোবিজ্ঞান সম্মত। সেটা হচ্ছে শিশুকেন্দ্রিক। শিশুকে লক্ষ্য রেখেই এই সিলেবাসগুলো বানানো হয়েছে। তারপর প্রাথমিক স্কুলে বইয়ের যে বোঝা সেটা কিন্তু কম। প্রাথমিক স্কুলে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার সুযোগ থাকে। শিক্ষকরা এখানে উচ্চতর মেধা সম্পন্ন। তুমি তোমার কথাই ভাবো না। তুমি টেট পাস করেছো, তুমি ইন্টারভিউ দিচ্ছ। তারপরে তখন তুমি শিক্ষক হবে। তার আগে তো তুমি হতে পারছো না। ফলে শিক্ষকরা উচ্চতর মেধা সম্পন্ন এবং তারা প্রত্যেকেই প্রশিক্ষণ প্রাপ্ত। এই যে ডিএলএড তুমি করেছো, তুমি প্রশিক্ষণ নিয়েছো যে একজন শিশুকে কিভাবে পড়াবে, তার একটা প্রশিক্ষণ তুমি গ্রহণ করেছো। টেট ইন্টারভিউ পাস করে এই পেশায় যাচ্ছ, তাহলে অবশ্যই শিক্ষকেরা কি উচ্চতর মেধা সম্পন্ন। এবং দেখবে অনেক প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকা পরবর্তী সময় পড়াশোনা করে কেউ ডাব্লিউবিসিএস অফিসার হচ্ছে, হ্যাঁ, কেউ কলকাতা পুলিশের সার্জেন্ট হচ্ছে, হ্যাঁ, কেউ ডাব্লিউবিপির এসআই হচ্ছে, কেউ ইউপিএসসি দিচ্ছে। বিভিন্ন রকম পদে কিন্তু তারা যেতে পারছে। কেন? কারণ তাদের মেধা রয়েছে। তাহলে যারা যেতে পারছে না তাদের কি মেধা নেই? তাদেরও মেধা আছে, কিন্তু তারা সেই মেধাটাকে ব্যবহার করেছে শুধুমাত্র ওই শিক্ষক হওয়ার জন্যই। তাই জন্য তারা শিক্ষক হওয়ার পর আর কোনো কিছু ভাবে না। বা কেউ প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল যাচ্ছে, তারাও শিক্ষক হওয়ার জন্যই তাদের মেধা রয়েছে এবং তারা উচ্চতর স্কুলে যাওয়ার মেধা রয়েছে। ওইজন্য তারা যাচ্ছে। তাহলে এই সমস্ত কারণে কিন্তু আমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু বাচ্চাদেরকে পড়াবো। আর এটা শুধু মুখের কথা না, তোমরা ইন্টারভিউ বোর্ডে বলে আসবে এমনটা না। তোমরা কিন্তু অবশ্যই চেষ্টা করবে যে নিজের যে ছেলে-মেয়ে যারা হবে তারা কিন্তু যেন সরকারি স্কুলে পড়ে। ঠিক আছে? পরবর্তী প্রশ্ন। শহরের প্রাথমিক যে বিদ্যালয়গুলো, সেখানে দেখবে শিক্ষার্থী কমে যাচ্ছে এবং অনেক স্কুল বন্ধও হয়ে যাচ্ছে। তাহলে এটাকে কি করে থামানো যেতে পারে? এটা যদি জিজ্ঞেস করে যে আপনি তো শিক্ষক হবেন। কিন্তু দিনের পর দিন যেভাবে সবকিছু কমে যাচ্ছে, শিক্ষার্থীরা কমে যাচ্ছে, ছেলেপেলে স্কুলে আসছে না, সবাই প্রাইভেট স্কুলে চলে যাচ্ছে। তাহলে স্কুলে যখন বন্ধ হয়ে যাচ্ছে তখন আপনাকে নিয়োগ কেন করব? নিয়োগ করলে কি আপনি শিক্ষার্থীদের যে সংখ্যা সেটাকে বাড়াতে পারবেন? আচ্ছা, বাড়াতে যদি চান তাহলে কি করতে পারেন? এই ধরনের প্রশ্ন। তার উত্তর দেখো, শহরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের প্রতি অনুধাবিত হওয়া। এটা ইংরেজি হবে। এটি প্রতিরোধ করতে হলে সরকারি প্রাথমিক স্কুলের যে পরিকাঠামো তার উন্নয়ন ঘটাতে হবে। বছরে দুবার প্যারেন্ট টিচার মিটিং করতে হবে কিন্তু, ঠিক আছে? এবং টিচারদের মধ্যেও মিটিং করতে হবে, ঠিক আছে? প্যারেন্ট টিচার মিটিংও করতে হবে, গার্জেন ডাকতে হবে। এটা তুমি তোমার মতো করে বলবে। এছাড়া সেই স্কুলের মধ্যে গল্পে ব্যবস্থা রাখবে, অভিনয় করার ব্যবস্থা রাখবে, ছড়া তার ব্যবস্থা থাকবে, ছড়া তো থাকছেই। টিএলএম সহযোগে পাঠদান করা এবং আকর্ষণীয় করে তোলার চেষ্টা করবে। বিদ্যালয় পরিদর্শন ব্যবস্থা নিয়মিত করা। এটা হচ্ছে সরকারের কাজ, সরকারের দায়িত্ব যে বিদ্যালয়ে যেন মাঝে মাঝে যারা আধিকারিক আছে তারা যেন বিদ্যালয়ে আসেন এবং বিদ্যালয়কে পরিদর্শন করে যান। আর মধ্যাহ্নকালীন যে আহার হচ্ছে সেখানে বৈচিত্র্য আনা। খাবার যেটা মিড ডে মিল হচ্ছে সেখানে যেন বিভিন্ন ধরনের খাবার দেওয়া হয়। বিভিন্ন ধরনের খাবার বলতে ডেইলি মাছ মাংস হচ্ছে এইরকম টাইপের কোনো ব্যাপার না। খাবারের মধ্যে বৈচিত্র্য থাকে। প্রত্যেকদিন যেন আলু ভাত না হয়, প্রত্যেকদিন যেন খিচুড়ি না হয়, সেক্ষেত্রে কিছু একটু বৈচিত্র্য আনা এবং সর্বোপরি অভিভাবকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা। প্রত্যেকটা অভিভাবকের সঙ্গে ছাত্রের মাধ্যমে যখন প্যারেন্ট টিচার মিটিং হবে, সেই সময় পরিচয় ঘটানো এবং প্রয়োজনে ছাত্রছাত্রীদের সম্পর্কে অভিভাবকদের জানানো এবং তাদেরকেও বলা যে আপনাদের যদি কোনো কিছু বলার থাকে তা আমাদেরকে বলবেন। এইভাবে একটা সুসম্পর্ক তৈরি করে রাখা। যাতে করে গার্জেন যারা আছে তারাও শিক্ষকদেরকে বলার সুযোগটা থাকবে যে আমার ছেলের এরকম কন্ডিশন রয়েছে, তাকে সে পড়া পারছে না বা সে খুব ভালো পারছে তার জন্য ফিডব্যাক জানাবে। হ্যাঁ কি না? তো এই সমস্ত কিছু বজায় রেখে সচেতনতাকে বাড়াতে হবে। এই সচেতনতা বাড়লেই কিন্তু ধীরে ধীরে প্রাথমিক যে বিদ্যালয় সেখানে শিক্ষার্থীর সংখ্যা কিন্তু ধীরে ধীরে বাড়বে। ১৩ নম্বর প্রশ্ন তোমাদের জন্য।
শিক্ষকের পেশাগত বৈশিষ্ট্যটা কি? এটা যদি প্রশ্ন ধরা হয়। আধুনিক যে শিক্ষা বিজ্ঞান, সেখানে শিক্ষকের ২ প্রকার বৈশিষ্ট্য কথা বলা হয়। তার মধ্যে একটা হচ্ছে পেশাগত বৈশিষ্ট্য। শিক্ষকের পেশাগত বৈশিষ্ট্যগুলোর মধ্যে হচ্ছে শিশুর প্রতি আগ্রহ থাকবে। এই আমি আসি যাই মাইনে পাই। এই ধরনের ধারণা কিন্তু রাখা চলবে না। ঠিক আছে? তারপর হচ্ছে মনোবিদ্যার উপরে জ্ঞান থাকতে হবে শিক্ষকের। শিক্ষণ পদ্ধতি সম্বন্ধে জ্ঞান থাকতে হবে। প্রশ্নকরণের দক্ষতা রাখতে হবে। যেকোনো ধরনের গোঁড়ামি থেকে শিক্ষককে অবশ্যই মুক্ত হতে হবে এবং পাঠ্যক্রমিক যে কার্যাবলী সেগুলোতে আগ্রহ দেখাতে হবে। টিএলএম ব্যবহারের দক্ষতা থাকতে হবে শিক্ষকের মধ্যে এবং বিষয়ের ব্যুৎপত্তিগত ধারণাও কিন্তু তার মধ্যে সেই শিক্ষকের মধ্যে থাকতে হবে। তাহলে এগুলোই হচ্ছে একটা শিক্ষকের পেশাগত বৈশিষ্ট্য। অর্থাৎ শিক্ষক হওয়ার জন্য এই যে শিক্ষক পেশাটা, সেই পেশার সঙ্গে যুক্ত থাকার জন্য এই সমস্ত বৈশিষ্ট্যগুলো থাকা কিন্তু খুবই জরুরি। তারপর কি গুণ একজন শিক্ষকের মধ্যে, প্রকৃত শিক্ষকের মধ্যে থাকা উচিত বলে আপনার মনে হয়? তার উত্তর হচ্ছে ১ম এই একজন শিক্ষককে হতে হবে নিয়মনিষ্ঠ ও শৃঙ্খলা পরায়ণ। আর শিক্ষক যখন নিয়মনিষ্ঠ হবে, শিক্ষক যখন শৃঙ্খলা পরায়ণ হবে, তখন সেটা শিক্ষার্থীদের মধ্যে সঞ্চারিত হবে। শিক্ষক হবেন ছাত্র দরদি। তিনি নিজেকে এমনভাবে গড়ে তোলার চেষ্টা করবেন, এটা তয় ওকার হবে, হ্যাঁ? টাইপিং এ মিস্টেক আছে। গড়ে তোলার চেষ্টা করবেন, যাতে করে শিক্ষার্থীরা খুব সহজেই তার কাছাকাছি যেতে পারেন। শিক্ষককে দেখে যেন ভয় না পায়, তাকে যেন তার বন্ধু ভাবে এবং তাকে যেন মন খুলে কথা বলতে পারে। এই বিষয়টা কিন্তু শিক্ষকের মধ্যে এই গুণটা রাখতে হবে। তারপর আজকের জন্য লাস্ট প্রশ্ন। সকলের জন্য শিক্ষা এটা কি? সকলের জন্য শিক্ষার অন্তর্নিহিত যে বক্তব্য সেটা হচ্ছে জাতি, ধর্ম, অঞ্চল ও স্ত্রী-পুরুষ নির্বিশেষে সকলের জন্য সমমানের শিক্ষার ব্যবস্থা করা। বিশেষ করে আমাদের সমাজে যে পিছিয়ে পড়া শ্রেণী রয়েছে, দুর্বল শ্রেণী, যেমন তপশিলি জাতি, তপশিলি উপজাতি, ওবিসি, সংখ্যালঘু, মহিলা প্রমুখ সকল শ্রেণীর জন্য যাবতীয় সুবন্দোবস্ত করা, যাতে তারা প্রত্যেককে শিক্ষার আঙিনায় আসার সুযোগটা পায় এবং নারী শিক্ষার উন্নয়ন ঘটাতে হবে। এটাই হচ্ছে সকলের জন্য শিক্ষার মূল স্লোগান। এছাড়া আরো অনেক রকমের প্রশ্ন হতে পারে। তবে আপাতত আমাদের এই ১৫ টা প্রশ্ন আজকের এই ক্লাসের জন্য থাকলো। তোমরা ইন্টারভিউর জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তারা খুব ভালো মতো প্রিপারেশন নাও এবং তোমরা ইন্টারভিউতে সফল হও। তাহলে আশা করছি এই ক্লাসটা তোমাদের খুব হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। কমেন্ট বক্সে কিন্তু জানাতে কখনোই ভুল করবে না। কেমন? তাহলে আজকের জন্য এতটুকুই। বাকি আলোচনা পরবর্তী সময় পরবর্তী ক্লাসে হবে। ধন্যবাদ সকলকেই।